এবার আমরা যেটা পড়ব দ্যাট ইজ ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস। এখন ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির আলোচনা থেকে আমাদের কাছে ক্লিয়ার যে এটা একটা ইউজফুল অর পাওয়ারফুল মেথড ফর ইনভেস্টিগেটিং ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা মেজারেবল কোয়ান্টিটি রয়েছে ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে, দ্যাট ইজ ইটস ইলেকট্রনিক স্পেকট্রা, যেটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারি। এবং সেই এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ইলেকট্রনিক স্পেকট্রার তে বিভিন্ন পিকের পজিশন বা তার অ্যাপিয়ারেন্স অর নেচার অফ দ্য স্পেকট্রা সেটা দেখে আমরা বিভিন্ন থার্মোডাইনামিক প্যারামিটার আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইনক্লুডস দ্য ক্যালকুলেশন অফ 10 ভ্যালু, যেখান থেকে আমরা লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ সেটা ক্যালকুলেট করতে পারি, অর দ্য নেফেলক্সিটিক প্যারামিটার এটসেট্রা। এখন অ্যাডিশনাল এবং কমপ্লিমেন্টারি ইনফরমেশন ক্যান বি প্রোভাইডেড বাই ম্যাগনেটিক মেজারমেন্ট। তাহলে আমরা ম্যাগনেটিক মেজারমেন্টের মাধ্যমে আরো কিছু ইনফরমেশন পেতে পারি ফর দ্য ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস। কিন্তু সেক্ষেত্রে প্রথমেই যেটা প্রশ্ন এসে দাঁড়ায় আমাদের কাছে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ম্যাগনেটিক মোমেন্ট অর ম্যাগনেটিক প্রপার্টি ইন দিস কমপ্লেক্সেস। আমরা জানি যে a current traveling through a loop creates a magnetic field along the axis of the loop. এখন আমরা জানি যে একটা ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের মধ্যে বা যে কোনো মেটাল আয়নের মধ্যে সেক্ষেত্রে অসংখ্য ইলেকট্রন তার মধ্যে প্রেজেন্ট, তার ফলে সেই ইলেকট্রনের একটা স্পিন মোশন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা অরবিটাল মোশন রয়েছে। সো ইলেকট্রন in a metal ion, either free ion or in a complex state, so have two type of motion. One is spin motion and this orbital motion. তাহলে এই স্পিন মোশন এবং এই অরবিটাল মোশন, স্পিন মোশনের জন্য তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করতে পারে ইন দ্য কমপ্লেক্স, অ্যাজ ওয়েল অ্যাজ অরবিটাল মোশনের ক্ষেত্রে আমরা যদি ক্লাসিক্যাল পিকচার অনুযায়ী ধরে নিই যে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে মুভ করছে অর রোটেট করছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু একটা চার্জ বডি একটা ক্লোজ লুপে মুভ করছে, ফলত তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মেটাল কমপ্লেক্স গুলোর ক্ষেত্রে অর মেটাল আয়নের ক্ষেত্রে দু ধরনের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে ডিউ টু স্পিন মোশন। দু ধরনের বলবো না, দু ধরনের সোর্স এই ম্যাগনেটিক ফিল্ডের রয়েছে। একটা হচ্ছে দ্য স্পিন মোশন অফ দ্য ইলেকট্রন আর একটা হচ্ছে অরবিটাল মোশন অফ দ্য ইলেকট্রন। তাহলে এই দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে ইনসাইড এ কমপ্লেক্স। তাহলে এই ধরনের মেটাল কমপ্লেক্স গুলোকে আমরা যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করব, তখন আইদার ইট উইল বি অ্যাট্রাক্টেড by the externally applied magnetic field or weakly repelled by the externally applied magnetic field. তাহলে কোনোভাবে
আমরা যদি সেই এক্সটেন্ট অফ অ্যাট্রাকশন ও রিপালশন সেটাকে যদি মেজার করতে পারি এবং সেটার সঙ্গে যদি আমরা কোনোভাবে এই কমপ্লেক্সগুলোর কোনো প্রপার্টিকে রিলেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে দ্যাট উইল গিভ আস সাম অ্যাডিশনাল ইনফরমেশন। এখন তাহলে কোন প্রপার্টিকে রিলেট করব না, আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের স্পিন মোশন এবং অরবিটাল মোশনের জন্য একটা কমপ্লেক্সের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। তার মানে কোনো একটা মেটাল আয়ন তার ক্ষেত্রে প্রেজেন্স অফ ইলেকট্রন সেটা ওপর ডিপেন্ড করবে যে সেই কমপ্লেক্সের ম্যাগনেটিক ফিল্ড তে ইন্টারঅ্যাক্ট করবে কি করবে না। প্রেজেন্স অফ ইলেকট্রন বলতে আমরা যেটা বোঝাতে চাইছি, যদি ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ কন্ডিশনে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পিন মোশনের জন্য একটা ইলেকট্রনের কোনো একটা, আমরা যদি প্লাস হাফ স্পিনের জন্য তার যে ম্যাগনেটিক ফিল্ড যে ডাইরেকশন বরাবর হবে, মাইনাস হাফ স্পিনের জন্য তার অপোজিট ডাইরেকশন বরাবর হবে, যেহেতু এই দুটোর নেচার একটার অপোজিট। ফলত আমরা দেখতে পাবো যে তারা যখন কাপলড কন্ডিশনে থাকবে তখন নেট রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা হবে জিরো, ফলত সেটা ইন্টারঅ্যাক্ট করবে না। কিন্তু যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে আমরা যদি কোনোভাবে এই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন তার সঙ্গে কোনোভাবে একটা মেজারেবল কোয়ান্টিটিকে রিলেট করতে পারি, তাহলে তার থেকে আমরা সেই কমপ্লেক্সের ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সিডেশন স্টেট অর কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, এই ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো। সো আমাদের প্রাইমারি টার্গেট হবে যে একটা মেজারেবল কোয়ান্টিটি খুঁজে পাওয়া, যেটাকে আমরা মেজার করতে পারবো এবং তার সঙ্গে এমন কোনো একটা প্রপার্টিকে রিলেট করা which is related to the number of electrons or unpaired electrons present in a complex. সো আমরা এবার দেখার চেষ্টা করি যে কোন দুটো প্রপার্টি আমাদের এই কাজে হেল্প করছে আর কোন দুটো মেজারেবল কোয়ান্টিটি আমাদের এই কাজে হেল্প করছে। এই প্রসঙ্গে আমরা দুটো টার্মিনোলজির কথা উল্লেখ করব। ফার্স্ট ওয়ান ইজ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, which is or molar magnetic susceptibility more precisely, which is represented by chi m. এখন ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, it is the degree to which material can be magnetized in an external magnetic field. এটাকে আমরা বলছি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ এ মেজারেবল কোয়ান্টিটি। এটাকে আমরা মেজার করতে পারি এক্সপেরিমেন্টালি। এর সঙ্গে আমরা যেটাকে আরেকটা যে টার্মকে আমরা এখানে উল্লেখ করব, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক মোমেন্ট। The magnetic moment, it is the magnetic strength and orientation of a magnet that produces a magnetic field. It refers
to a system's magnetic dipole moment. এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাগনেটিক মোমেন্ট ইট ক্যান বি কোরিলেটেড with the number of unpaired electron. তাহলে কোনোভাবে যদি আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, যেটাকে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারছি, এবং ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটোকে যদি রিলেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে আমরা এই যে মেজারেবল যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সেটাকে রিলেট করতে পারবো। এবং ফ্রম দ্য আইডিয়া অফ দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন এ কমপ্লেক্স এবং তার থেকে মেটালের অক্সিডেশন স্টেট অর তার কোঅর্ডিনেশন নাম্বার অর তার সেটা হাই স্পিন না লো স্পিন কি ধরনের সিচুয়েশনে রয়েছে সেটাকে আমরা তাহলে ডিটারমাইন করতে পারবো। সো তাহলে আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করব যে হাউ দিস টু টার্মস আর রিলেটেড। এখন ফ্রম দ্য ক্লাসিক্যাল থিওরি, from the classical theory, the macroscopic susceptibility, the paramagnetic molar susceptibility is related to the permanent magnetic moment আচ্ছা, এখানে বলে রাখা হলো যে ম্যাগনেটিক মোমেন্ট এটাকে আমরা জেনারেলি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। So permanent magnetic moment of a molecule mu by chi m is equal to n square mu square by 3RT, where n is Avogadro's number, R ideal gas constant, T is absolute temperature. And mu is expressed in Bohr magneton. Mu in Bohr magneton. So এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি chi m, molar magnetic susceptibility chi m is related to mu by such a relation. So এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে mu is equal to 3RT by chi m by n square whole to the power half, বা যদি আমরা কনস্ট্যান্ট টার্মগুলোর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2.84 into chi m into t whole to the power half. তাহলে এবার যদি আমরা এই মিউ এর সঙ্গে কোনোভাবে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন
সেটাকে কোরিলেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমিনেবল অর মেজারেবল কোয়ান্টিটি, দ্যাট ইজ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি থেকে আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন এ মলিকুল সেটা কিন্তু আমরা বার করে ফেলতে পারবো। তো এবার আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে নিউকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে রিলেট করা সম্ভব ফর এ কমপ্লেক্স। এখন আমরা অলরেডি দেখেছি যে প্যারাম্যাগনেটিক মোমেন্ট originates in the from the spin and orbital motions of the unpaired electrons in the complex. এখন ফর এ মাল্টি ইলেকট্রন সিস্টেম এই স্পিন বা অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক মোমেন্ট জেনারেট করবে সেটাকে আমরা আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ফর এ মাল্টি ইলেকট্রন সিস্টেম, যেহেতু সেখানে একাধিক ইলেকট্রন রয়েছে, ফলত যখন এই ধরনের একটা সিস্টেম কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমরা প্লেস করব, তখন অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল স্পিনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আলাদা আলাদা ভাবে বা ইন্ডিভিজুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, রাদার এই যে স্পিনিং মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারা প্রথমে কাপল করে একটা নেট রেজাল্টেন্ট ভেক্টর একটা জেনারেট করবে, হুইচ অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্টস উইথ দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আমরা যেটা দেখতে পাবো যে দেয়ার ইজ এ স্পিন স্পিন কাপলিং, spin coupling, which is the coupling of the spin angular momentum vector of different electrons. This is for multi-electron system. এবং এটা ঘটছে তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে না, রাদার তাদের রেজাল্টেন্টটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। সো উই গেট এ রেজাল্টেন্ট এস, যেটাকে আমরা সামেশন অফ স্মল এস বা এমএস হিসেবে রিপ্রেজেন্ট করি। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট of the individual spin momentum vector। ঠিক এই একইভাবে আমরা যেটা দেখতে পাবো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ডিফারেন্ট ইলেকট্রন, তারাও যেহেতু ডিফারেন্ট ডাইরেকশন বরাবর ওরিয়েন্টেড, সো তারাও কিন্তু ইন্ডিভিজুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, তারা কিন্তু কাপল করে একটা নেট রেজাল্টেন্ট একটা ভেক্টর দেবে, সেটাকে আমরা বলছি দ্য অরবিটাল কাপলিং। That is the coupling
of the orbital angular momentum of different electron at discrete angles to each other. এখন তাহলে এখান থেকে আমরা যেটা পাবো রেজাল্টেন্ট হিসেবে আমরা পাবো ক্যাপিটাল এল which is the summation of small ml, আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা আরো একটা ভেক্টর পেলাম দ্যাট ইজ এল। তাহলে এই সিচুয়েশনটার কথা যদি আমরা এবার কনসিডার করি ফর এ মাল্টি ইলেকট্রন সিস্টেম, সো স্বাভাবিকভাবেই আমরা আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে ধরা যাক একটা এস ভেক্টর দ্যাট ইজ অপারেটিভ inside an atom or a molecule or a complex, আর একটা L ভেক্টর অপারেটিভ, এবং যখন এখানে আমরা কোনো বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করব তখন এরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্টারঅ্যাক্ট না করে রাদার এদের একটা রেজাল্টেন্ট যে সেটা কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে উইথ দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। So according to Russell-Saunders coupling scheme, J is the coupling of L and S vectors or resultant of L and S vectors। তার মানে এই যে ভেক্টর সেটাই অ্যাকচুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। আমরা দেখতে পাই যে the theoretical paramagnetic moment mu is related to this J, which is root over J into J plus 1 to the power half G into root over J into J plus 1. Here G is called Lande splitting factor. And this is given by J into J plus 1 plus S into S plus 1 minus L into L plus 1 by 2J into J plus 1. So that means we can calculate the value of G. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এইভাবে নিউ সেটা J এর সঙ্গে রিলেটেড, আবার নিউ সেটা যে মোলার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি which is a experimentally determinable quantity তার সঙ্গে রিলেটেড। তাহলে এইখান থেকে আমরা কোনোভাবে যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে রিলেট করতে পারি এই নিউকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা একটা কমপ্লেক্সের ক্ষেত্রে কত সেটা বার করতে পারবো। এখন এইখানে যেটা একটা দেখতে পাওয়া যায় যে তার মানে ভ্যালু অফ জে ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল এন্ড দ্য টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এস। এখন এই যে জে এটাকে আমরা বলে থাকি স্পিন অরবিট কাপলিং। সো জে ইজ স্পিন অরবিট কাপলিং। তবে দেখতে পাওয়া যায়
যে ফর কমপ্লেক্সেস, ফর রাদার ফাস্ট ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস, সেখানে স্পিন অরবিট কাপলিং ইজ আইদার নন এক্সিস্টেন্ট অর নেগলিজেবল। তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি, ফর লাইটার এলিমেন্ট আমরা যেগুলো নিয়ে মেনলি এখানে কনসিডার করছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট ট্রানজিশন মেটাল কমপ্লেক্স, তার দিকে যদি আমরা মেনলি কনসেন্ট্রেট করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমরা জানি যে এল হুইচ অ্যাকচুয়ালি অরিজিনেটস ফ্রম দ্য অরবিটাল মোশন অফ দ্য ইলেকট্রন। এখন তাহলে এই স্পিনিং এই একটা ইলেকট্রন, সেটা একটা অরবিটে, আমরা যদি ক্লাসিক্যাল পিকচার অনুযায়ী ধরি, তাহলে একটা ইলেকট্রন একটা অরবিটে যত জোরে মুভ করবে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তত স্ট্রঙ্গার হবে। এখন এই কত জোরে একটা ইলেকট্রন রোটেট করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সের উপর। তার কারণ নিউক্লিয়াস এই ইলেকট্রনকে যত জোরে অ্যাট্রাক্ট করবে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রনকে তত জোরে রোটেট করতে হবে। তার মানে সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স মাস্ট বি ইকুয়াল। ফলত লাইটার এলিমেন্টের ক্ষেত্রে যেহেতু তার নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কম, সো ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কম, ফলত সেই ফোর্সকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রন সেটা লোয়ার ভেলোসিটিতে রোটেট করে, whereas ফর দ্য হেভিয়ার এলিমেন্ট সেক্ষেত্রে হায়ার ভেলোসিটিতে রোটেট করে। এখন তাহলে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে তার অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার সেটা অনেক উইকার। তার ফলে দেখতে পাওয়া যায় যে স্পিনিং মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড এবং অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, দে ক্যানট কাপল এফেক্টিভলি উইথ ইচ আদার। তার কারণ তাদের আমরা বিকজ দে আর অফ মাচ ডিফারেন্ট অর্ডার। এল এর যে ভ্যালুটা, দ্যাট মিনস অরবিটাল মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড সেটা কম্পারেটিভলি অনেক উইকার দেন দ্য স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড। তার কারণ স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু আমাদের নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটনের উপর সেটা ডিপেন্ড করছে না। তার ফলে আমরা দেখতে পাই যে এস এবং এল সেটা এফেক্টিভলি তারা কাপল করতে পারে না। ফলত সেখানে জে ইজ নট এ গুড কোয়ান্টাম নাম্বার। সো জে ইজ এ ভেরি গুড কোয়ান্টাম নাম্বার ফর দ্য হেভিয়ার এলিমেন্ট। তাহলে লাইটার এলিমেন্ট তাদের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমরা এই যে কাপলিং বিটুইন দ্য এল এবং এস ভেক্টর, সেটাকে আমরা সেভাবে যদি কনসিডার নাও করি, তাহলে আমাদের সেটা খুব একটা সমস্যা তৈরি করবে না। সো তাহলে ফর কমপ্লেক্সেস in which spin orbit coupling is non-existent or negligible, but spin and orbital contribution are both significant individually তাহলে তাদের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু ফোর এস ইন্টু এস প্লাস ওয়ান প্লাস এল ইন্টু L plus 1 whole to the power half। তার মানে এখানে আমরা এমন একটা সিচুয়েশনের কথা কনসিডার করছি where J is not a good quantum number এবং L এবং S ভেক্টর they are in the decoupled state, ফলত mu is dependent independently both on S and the L vector। So তার ফলে the equation G into root over J into J plus 1 reduces to root over 4S into S plus 1 plus L into L plus 1 whole to the power half।
এটাকে আমরা নাম দিই ইকুয়েশন 1, এটাকে নাম দিই ইকুয়েশন 2। এখন আমরা দেখতে পাই যে ইকুয়েশন 2, that means the last equation, describe a situation that is never fully realized. In complexes, because the actual orbital contribution is always somewhat less than the ideal value. This occurs because the orbital angular momentum is reduced from what it would be in the free metal ion by the presence of ligands. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অরবাইটাল যে ম্যাগনেটিক মোমেন্ট বা অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা সামহাউ কোয়েঞ্জড, অর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ সামহাউ কোয়েঞ্জড। কি করে কোয়েঞ্জড হচ্ছে সেটা ডেফিনেটলি আমরা দেখব সেই মেকানিজমটা। তার আগে আমরা সেটা ডিসকাস করি যে কোয়েঞ্জ হলে কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। এখন এর যদি এক্সট্রিম কেসটা আমরা কনসিডার করি, ইন দ্য এক্সট্রিম কেস where L is effectively zero, the orbital contribution to the magnetic moment is said to be quenched. তার মানে এই রকম একটা সিচুয়েশনে যখন আমরা গিয়ে পৌঁছবো, that means when L is equal to 0, so for L is equal to 0 condition, equation 2 reduces to কিসে রিডিউস হবে না, মিউ ইজ ইকুয়াল টু 4s into s plus 1 whole to the power half, or 2 into s into s plus 1 whole to the power half, কারণ সেখানে L is equal to 0। এখন আমরা যেটা দেখতে পাই
যে মোস্ট অফ দি কেসেস আমরা যে কমপ্লেক্স গুলো নিয়ে বেশি আলোচনা করি, অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ট্রানজিশন মেটাল আয়ন, সেখানে যেহেতু এই অরবাইটাল মোশনের জন্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়েঞ্জড, অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক কন্ট্রিবিউশন সেটা যেহেতু কোয়েঞ্জড, ফলত এই ইকুয়েশনটা দিয়েই মেনলি গভর্নড হয় দ্য ম্যাগনেটিক মোমেন্ট, এবং সেখানে আমরা অরবাইটাল কন্ট্রিবিউশনটাকে অ্যাজ পার্টারবেশন হিসেবে ইউজ করি। তার মানে এই অনুযায়ী আমরা ম্যাগনেটিক মোমেন্টের যা ভ্যালু হওয়া উচিত থিওরিটিক্যালি দেখতে পাই যে অরবাইটাল কন্ট্রিবিউশনের জন্য অ্যাকচুয়াল ম্যাগনেটিক মোমেন্ট তার চেয়ে কিছুটা বেশি বা কম হয়, দ্যার ইজ এ ডিফারেন্স। তো সেটাকে আমরা এই অরবাইটাল অরবাইটাল মোমেন্টের জন্য একটা কন্ট্রিবিউশন বলে ধরে নিই। সেটাকে যেহেতু আমরা কোয়ান্টিফাই করতে পারি না, তো সেটাকে আমরা পার্টারবেশন হিসেবে এর সঙ্গে আমরা অ্যাড করে দিই। সো তাহলে এইটাকে আমরা যেখানে আমরা ধরে নিচ্ছি যে স্পিন অরবিট কাপলিং ইজ অ্যাবসেন্ট এবং অরবাইটাল কন্ট্রিবিউশন ইজ কোয়েঞ্জড, সো দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ spin only formula for magnetic moment. তার কারণ এখানে ম্যাগনেটিক মোমেন্ট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য স্পিন কন্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন, স্পিন মোশন অফ দ্য ইলেকট্রন। এখন কোনো একটা ইলেকট্রনের আমরা যদি স্পিন ভ্যালু আমরা যদি হাফ ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপর এই এস সেটা ডিপেন্ডেন্ট, এবং এস উইল বি রিলেটেড to the number of unpaired electron in by S is equal to n by 2। তার কারণ প্রত্যেকটা আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য যে স্পিন মোমেন্ট সেটা হচ্ছে হাফ। সো তার ফলে n সংখ্যক যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তার জন্য টোটাল এস ভ্যালু হচ্ছে n বাই 2। তার মানে এই যে ইকুয়েশনটা নিউ ইজ ইকুয়াল টু √4s into s plus 1, এখানে যদি আমরা s এর জায়গায় n বাই 2 বসাই, সো দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি রিডিউসেস টু √n into n plus 2। তারপরে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে নিউ that is dependent only on the number of unpaired electron present in a system। তাহলে আমরা এখানে যদি কোনো একটা সিস্টেমে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা সেই সিস্টেমের যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা কত সেটা ক্যালকুলেট করতে পারবো। বা উল্টো ভাবে আমরা যদি দেখি, তাহলে আমাদের হাতে একটা এক্সপেরিমেন্টালি ডিটারমিনেবল কোয়ান্টিটি রয়েছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, যেটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারবো, এবং সেটা যেহেতু এই ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে রিলেটেড, সো তার ফলে আমরা সেখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট কত কোনো একটা সিস্টেমে সেটা ডিটারমাইন করতে পারবো। এবং এটা যদি আমাদের জানা থাকে, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে সেই সিস্টেমে বা সেই কমপ্লেক্সের ক্ষেত্রে কটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। এবং সেটা যদি আমরা জেনে যাই, তাহলে সেই কমপ্লেক্সে সেই মেটালের অক্সিডেশন স্টেট বা সেটা হাই স্পিন কন্ডিশনে রয়েছে না লো স্পিন কন্ডিশনে রয়েছে, বা তার কোঅর্ডিনেশন নাম্বার কত, সে ব্যাপারে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো। সো দিস ইকুয়েশন প্রুভস টু বি ভেরি ইউজফুল টু আস। এখন তাহলে মিউ ইজ ইকুয়াল টু n into n plus 2 whole to the power half। এই ইকুয়েশন অনুযায়ী আমাদের কাছে দুটো সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। দুটো সিচুয়েশন কি কি না, প্রথম ক্ষেত্রটা হচ্ছে n is equal to 0। This leads to a situation when mu is equal to 0। এই ক্ষেত্রটাকে আমরা বলছি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক তার মানে যে ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু 0, যদিও রিভার্স ইজ নট ট্রু। দ্যাট মিনস
মিউ ইজ ইকুয়াল টু 0 হলেই যে n ইজ ইকুয়াল টু 0 হবে সেটা কিন্তু নাও হতে পারে। কেন নাও হতে পারে না, আমাদের যদি আমরা পুরনো ইকুয়েশন গুলো একটুখানি মনে রাখি তাহলে আমরা দেখব যে যেখানে স্পিন অরবিট কাপলিং প্রেজেন্ট, where spin orbit coupling is present, mu is equal to g into root over j into j plus 1। তার মানে এক্ষেত্রে মিউ 0 হতে পারে যদি এই ভ্যালুটা 0 হয় অথবা g 0 হয়। আমরা g এর এক্সপ্রেশনটা যদি খেয়াল রাখি তাহলে সেখানে দেখব g is equal to 1 plus j into j plus 1 plus s into s plus 1 minus l into l plus 1 by 2j into j plus 1। ফলত এখানে যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে s এবং l ভ্যালু সেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এমন ঘটতেই পারে যে g এর ভ্যালু কিন্তু 0 হয়ে যেতে পারে। তো ফলত আমরা কিন্তু এবং ইফ দ্যাট ইজ লেস দ্যান হাফ ফিল্ড সিচুয়েশন, যেখানে j এর ভ্যালু হচ্ছে l মাইনাস s, তাহলে j এর ভ্যালুও সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে যেতে পারে। ফলত আমরা সেখানে সেই ধরনের ক্ষেত্রে দেখতে পাবো যে মিউ কিন্তু 0 হয়ে যেতে পারে, যদিও সেখানে কিন্তু l বা s কোনোটাই ইন্ডিভিজুয়ালি 0 নয়। তার ফলে n is equal to 0 মানে mu is equal to 0 হবে, কিন্তু mu is equal to 0 মানে যে n is equal to 0 হবে, that not always true। তার মানে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই যে তার হাই ম্যাগনেটিক মোমেন্ট হবে সেটা নাও হতে পারে। দ্যাট ক্যান be very feebly paramagnetic or even almost a diamagnetic complex। সেই জন্য ডায়াম্যাগনেটিক আমরা যেটা এক্সপেরিমেন্ট ডিটারমাইন করতে পারবো সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডে সেটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। তার মানে আমরা সেখানে মিউ 0 না 0 নয় সেটা আমরা বুঝতে পারবো, আমরা কিন্তু এনটা সেখান থেকে বার করার চেষ্টা করবো। সো কোনো একটা সিস্টেম যদি তার ক্ষেত্রে মিউ অলমোস্ট 0 হয় সেখান থেকে আমরা সবসময় এই কনক্লুশন ড্র করতে পারি না যে সেখানে n is equal to 0। যদিও ফার্স্ট ট্রানজিশন মেটালের ক্ষেত্রে সেক্ষেত্রে এই ধরনের কমপ্লিকেশন যেহেতু অলমোস্ট অ্যারাইজ করে না, সেখানে যেহেতু স্পিন অরবিট কাপলিং অ্যাবসেন্ট, ফলত সেখানে মোরলেস ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে মিউ is equal to 0 মানে n is equal to 0 or a diamagnetic complex মানে সেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 0। তার ফলে আমরা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্সকে আমরা ডিফাইন করি অ্যাজ which is weakly repelled by externally applied magnetic field। এখন এখানেও অবশ্য আরেকটা ছোট্ট প্রশ্ন উঠতে পারে যে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট না থাকে, যদি তার মিউ ভ্যালু 0 হয় কোনো একটা কমপ্লেক্সের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কোনো একটা সিস্টেম সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড না হতে পারে, বাট হোয়াই ইট ইজ উইকলি রিপেলড। এটাকে আমরা জাস্টিফাই করতে পারি এভাবে। আমরা যদি ধরে নিই যে আমরা কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি which is represented as h এই বরাবর, এবং একটা ইলেকট্রনের অরবিট সেটা ইনক্লাইন্ড হয়ে আছে with the external magnetic field by some angle, যে বরাবর ইলেকট্রনটা রোটেট করছে, ইলেকট্রন ইজ রোটেটিং। অবভিয়াসলি এখানে পেয়ার্ড আপ কন্ডিশনে ইলেকট্রন গুলো রয়েছে, ফলত তাদের কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট নেই, স্পিন ভ্যালু নেই। আচ্ছা, এখন এই ধরনের যখন একটা ইলেকট্রন অরবিট সেটা যখন এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা ইনক্লাইন্ড কন্ডিশনে থাকবে, তখন দেখতে পাওয়া যাবে যে এই যে এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড
that will exert a force on the electron, and the force is such that it produces a torque on the orbit which causes the orbit to precess around the field direction. তার মানে এই টোটাল অরবিটটাই এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের চারিদিকে সেটা রোটেট করতে শুরু করবে। তার মানে এই টোটাল অরবিটটাই ইটসেলফ রোটেট করতে শুরু করবে অ্যারাউন্ড দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এই ধরনের প্রিসিশনটাকে বলা হয় লারমার প্রিসিশন। এখন এই লারমার প্রিসিশন সেটা দেখতে পাওয়া যায় ইট উইল জেনারেট এ ম্যাগনেটিক ফিল্ড and the direction of this field is found to be opposite to the direction of H. তার মানে লারমার প্রিসিশনের ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে সেটা এই এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে, এবং তার ফলে যে ইনডিউস কারেন্টটা অ্যাকর্ডিং টু লেন্স ল, ইনডিউস কারেন্টটা সেটা এই এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে। সেই জন্য দেখতে পাওয়া যায় দেয়ার ইজ এ উইক রিপালশন। যদিও আমাদের অ্যাপারেন্টলি মনে হয় যে ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স হলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে কোনো ইন্টারাকশনই হবে না, কিন্তু দেখতে পাওয়া যায় ডিউ টু দিস লারমার প্রিসিশন দেয়ার ইজ এ উইক রিপালশন। তো যাই হোক, এটা নিয়ে আমরা খুব বিশদ আলোচনায় যাব না, আমরা বরং এগিয়ে যাই যে ইফ n is non-zero then what situation happens. So n when it is non-zero, then mu is also non-zero. So this is called paramagnetic. These substances are called paramagnetic. এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্যারাম্যাগনেটিক হলে মিউ নন জিরো, কিন্তু দ্যাট মিনস n নট ইকুয়াল টু জিরো হলে, তার মানে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, কোনো একটা কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেই কমপ্লেক্সের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে ডেফিনেটলি, কিন্তু কোনো একটা সিস্টেমের ম্যাগনেটিক মোমেন্ট থাকলেই যে সেখানে আমাদের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবেই সেটা কিন্তু ট্রু নাও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, বাট স্টিল দ্যাট ইজ উইকলি প্যারাম্যাগনেটিক ইন নেচার, এবং দ্যাট ইজ due to a situation or due to a phenomena called temperature independent paramagnetism. Or TIP. তবে এর আলোচনাতেও আমরা এখন বিশদে যাব না। সো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আমরা যখন কোনো একটা সিস্টেমকে ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক বলবো, তখন সেক্ষেত্রে আমরা যেন এইভাবে সেটাকে ডিসক্রাইব না করি যে কোনো ইলেকট্রন প্রেজেন্ট নেই অতএব ইট ইজ ডায়াম্যাগনেটিক, অর আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট নেই সো ইট ইজ ডায়াম্যাগনেটিক, অর আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে সো ইট ইজ প্যারাম্যাগনেটিক, এভাবে না বলে রাদার এটা বলা ভালো যে হুইচ ইজ উইকলি রিপেলড বাই দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ডায়াম্যাগনেটিক, সেক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু জিরো। এবং প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে হুইচ ইজ strongly attracted by the externally applied magnetic field. তবে এটাও এর সঙ্গে সঙ্গে আমরা মনে রাখতে পারি যে ফর আওয়ার প্রেজেন্ট পারপাস, দ্যাট মিনস যেখানে আমরা ফার্স্ট ট্রানজিশন মেটাল নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেফলি যে ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন যদি প্রেজেন্ট না থাকে দেন দ্যাট উইল বিহেভ অ্যাজ এ ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স
যদি অথবা যদি আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাহলে দ্যাট উইল বিহেভ অ্যাজ এ প্যারাম্যাগনেটিক সিস্টেম, যদিও সব ক্ষেত্রে এটা ট্রু নয়। এবার আমরা যেটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে হোয়াই দ্য অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট ইজ রিডিউসড from what is present in the free ion compared to that in the complex, or it is quenched. That means the reason for quenching of orbital contribution. এখন তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট। এখন আমরা জানি যে আমরা যদি ডি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রনের প্রেজেন্স আর অ্যাবসেন্স এর রেসপেক্টে আমরা আলোচনা করি, তাহলে সেখানে আমরা জানি যে আমাদের 5টা ডি অরবিটাল রয়েছে, and those are dxz, dyz, dxy, dx square minus y square এবং dz square। এখন যদি ধরে নেওয়া যায় যে there is a আমরা যদি ধরে নিই যে dxz সেখানে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে dxz থেকে dyz এ if they are degenerate obviously, তাহলে dxz থেকে dyz এ transfer of an electron does not require any energy or does not involve any energy change, কিন্তু dxz থেকে dyz এ একটা ইলেকট্রন ট্রান্সফার is equivalent to a transfer of a charge or rotation of a charge around the z axis. Here z is the common axis, তার মানে dxz থেকে dyz এ একটা ইলেকট্রন যদি জাম্প করে, so that is equivalent to a transfer of charge or rotation of a charge around the z axis, যখন সেটা লাফিয়ে dxz থেকে dyz অরবিটালে যাচ্ছে। ঠিকই একই ভাবে যদি dxz থেকে dxy অরবিটালে, so that means এটা আমরা বলতে পারি rotation of a charge around z axis। ঠিক একই ভাবে যদি dxz থেকে dxy তে একটা ইলেকট্রন জাম্প করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি rotation of a charge around x axis। তাহলে আমরা জানি যে একটা চার্জ বডি যদি একটা ক্লোজ লুপে মুভ করে, তার মানে যদি এই মুভমেন্টটা, এই রোটেশনাল মোশনটা যদি চলতে থাকে, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ রোটেশন অফ এ চার্জ ইন এ ক্লোজ লুপ, তার ফলে দ্যাট উইল প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ধরনের ট্রান্সফারের ফলে বা এই ধরনের জাম্পের ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যেটাকে আমরা বলছি অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট। তার কারণ তার জন্য আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ঠিক একইভাবে dxy থেকে dx স্কয়ার y স্কয়ার যদি তারাও ডিজেনারেট হয়, তাহলে সেক্ষেত্রেও এই ধরনের একটা ট্রান্সফারের জন্য আমরা দেখতে পাবো যে সেখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কিন্তু জাম্প হচ্ছে। সো এই ধরনের একটা রোটেশন যদি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ক্লোজ লুপে চার্জটা মুভ করতে পারে। কিন্তু আমরা জানি যে ইন প্রেজেন্স অফ ক্রিস্টাল ফিল্ড, সেটা আমরা জানি যে আমরা যদি অক্টাহেড্রাল ফিল্ডের কথা ধরি, তাহলে সেক্ষেত্রে সেটা দুটো সেট অফ অরবিটালে স্প্লিট করে যায়। তাহলে কোনোভাবেই T2G এবং EG সেটের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার তখন আর সম্ভব হচ্ছে না। এখন EG সেটে যে দুটো ইলেকট্রন রয়েছে, দ্যাট মিনস dx স্কয়ার মাইনাস y স্কয়ার and dz স্কয়ার, সেখানে যদি কোনো ইলেকট্রন থাকেও, কিন্তু dx স্কয়ার মাইনাস y স্কয়ার থেকে dz স্কয়ার যদিও তারা ডিজেনারেট, কিন্তু এখান থেকে এখানে একটা ইলেকট্রন লাফিয়ে গেল, সিন্স দে আর অর্থোগোনাল টু ইচ আদার, সো তার ফলে এটার এই ধরনের একটা ইলেকট্রন ট্রান্সফারের জন্য এই ধরনের কোনো আমরা অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট দেখতে পাই না, সিন্স দিস টু অরবিটালস আর অর্থোগোনাল। তার ফলে এখানে আফটার দ্য স্প্লিটিং অফ ইন দিস টু সেট যদি আমরা দেখতে পাই যে ইজি সেটে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাহলেও
সেখানে দুটো অরবাইটালের মধ্যে ইলেকট্রনের জাম্পের ফলে আমরা কিন্তু কোন রকম অরবাইটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট পাবো না। সো দিস টু অরবাইটালস আর কল্ড নন ম্যাগনেটিক ডাবলেট। নন ম্যাগনেটিক ডাবলেট, তার কারণ এদের মধ্যে ট্রান্সফার অফ ইলেকট্রনের ফলে কোন রকম অরবাইটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে যদি dxz dyz এবং dxy এদের ক্ষেত্রে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তাদের চলাচলের ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অরবাইটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া সম্ভব, বিকজ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ রোটেশন অফ চার্জ অ্যারাউন্ড এ স্পেসিফিক অ্যাক্সিস। কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি তিনটে অরবাইটাল তিনটেই ইকুয়ালি পপুলেটেড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের জাম্প সম্ভব নয়, বিকজ দ্যাট ইজ এগেইনস্ট দ্য পাউলি প্রিন্সিপাল। কারণ একই অরবাইটালে সেক্ষেত্রে দুটো ইলেকট্রনকে প্যারালাল স্পিনে থাকতে হবে, তার মানে ওই পার্টিকুলার দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই সেম হয়ে যাবে, তো সেটাও সম্ভব নয়। তার মানে যদি এই T2G সেট অফ অরবাইটালটা ইকুয়ালি পপুলেটেড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অরবাইটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট সম্ভব নয়। সো ইফ dxz yz and xy orbitals are equally or equivalently populated, then no question of orbital contribution to the magnetic moment. Because though these orbitals are degenerate, still no electron can jump from one orbital to another. তাহলে কখন অরবাইটাল কন্ট্রিবিউশন থাকতে পারে? যখন if these orbitals are unsymmetrically populated. Then only there is a orbital contribution to the magnetic moment. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র যদি আনসিমেট্রিক্যালি পপুলেটেড হয় এই অরবিটাল গুলো তাহলেই সেক্ষেত্রে একমাত্র অরবিটাল কন্ট্রিবিউশন কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে। আবার শুধু তাই নয়, আমরা এছাড়াও দেখেছি যে ইভেন এই T2G সেট অফ অরবিটাল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ক্রিস্টাল ফিল্ড সেটা আরো ফার্দার স্প্লিট করে যায়, এবং যদি এই লেভেলগুলো আরো ফার্দার সাব লেভেলে স্প্লিট করে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি এরকম ঘটে যে তিনটে অরবিটাল তার মধ্যে দুটো অরবিটাল ইলেকট্রন রয়েছে এবং
সেখানে কোনো ধরনের ডিস্টরশনের ফলে, সে জেড আউট বা এই ধরনের কোনো ডিস্টরশনের ফলে সেক্ষেত্রে এই ধরনের একটা স্প্লিটিং হয়েছে, যেখানে ডিএক্স জেড এবং ওয়াই জেড আর ডিএক্স ওয়াই তারা ডিজেনারেট নেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো অরবিটাল কন্ট্রিবিউশন থাকবে না। তার কারণ ডিজেনারেট যদি না হয় তাহলে একটা থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সফার রিকোয়ার সাম এনার্জি। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টাল ফিল্ডে যেখানে ফ্রি আয়নের ক্ষেত্রে অরবিটাল কন্ট্রিবিউশন প্রেজেন্ট থাকতে পারে, সেখানে ফ্রি আয়নের সেখানে ক্রিস্টাল ফিল্ডে কিন্তু ডিউ টু লিফটিং অফ ডিজেনারেসি অফ দিস অরবিটাল, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই অরবিটাল কন্ট্রিবিউশন গেটস কোয়েঞ্চড। ফলত আমরা অনেক ক্ষেত্রেই অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট পাই না। সেই কারণেই আমরা বলেছিলাম যে অনেক ক্ষেত্রেই ক্রিস্টাল ফিল্ডে অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট যেহেতু কোয়েঞ্চড হয়ে যায়, সেই জন্য আমরা স্পিন অনলি ফর্মুলা ইউজ করি ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, এবং সেখানে অরবিটাল কন্ট্রিবিউশন থাকলে সেটাকে অ্যাজ এ অ্যাডিশনাল কন্ট্রিবিউশন হিসেবে অ্যাড করে দিই। যেহেতু দ্যাট ইজ অনেক ক্ষেত্রে সেটা পার্শিয়ালি কোয়েঞ্চড, সেক্ষেত্রে এল এর জন্য অরবিটাল কন্ট্রিবিউশনের জন্য টোটাল যতটা ইনক্রিজ করা উচিত ছিল ম্যাগনেটিক মোমেন্ট, সেটা অনেক সময় হয় না। ফলত আমরা দেখতে পাই যে যে ইকুয়েশনটা 2 নম্বর যে ইকুয়েশনটা, দ্যাট মিনস মিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 4s ইন্টু s প্লাস 1 প্লাস l ইন্টু l প্লাস 1, সেই অনুযায়ী ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করলে যেটা হওয়া উচিত ছিল সেটা আমরা পাই না। সেই জন্য আমরা স্পিন অনলি ভ্যালুর সঙ্গে অ্যাজ এ পার্টাবেশন আমরা অরবিটাল কন্ট্রিবিউশনকে ইউজ করি, এবং স্পিন অনলি ভ্যালু অনুযায়ী যা ম্যাগনেটিক মোমেন্ট হওয়া উচিত ছিল তার সঙ্গে আমরা অরবিটাল কন্ট্রিবিউশনের এফেক্টটাকে অ্যাড করে দিই। এখন তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি সেখানে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সে ব্যাপারে যদি একটা আইডিয়া করতে পারি ফ্রম দ্য কমপ্লেক্স ফর্মুলা অফ দ্য কমপ্লেক্স, তাহলে সেক্ষেত্রে আমরা তার স্পিন অনলি ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে পারবো, এবং সেটার সঙ্গে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড যে মোলার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সেটাকে মিলিয়ে বা কম্পেয়ার করে আমরা দেখে নিতে পারবো যে সত্যি সেটাই আমাদের আমরা পাচ্ছি কিনা। যদি সেটাই আমরা পেয়ে থাকি তাহলে আমরা বলতে পারি যে ততগুলোই আনপেয়ার্ড ইলেকট্রন সেখানে প্রেজেন্ট আছে এবং আমাদের যে প্রেডিকশন দ্যাট ইজ কারেক্ট। তাহলে আমরা সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল মোলার সাসেপ্টিবিলিটি থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু পাবো, থিওরিটিক্যালি ফ্রম দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যেটা আমরা প্রেডিক্ট করছি সেখান থেকে একটা ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু পাবো। যদি ইফ দে আর সেম তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রপোজিশন ইজ কারেক্ট। ইফ দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স দেন depending on the electronic configuration of the complex we can say that may be arises due to the orbital contribution of the magnetic moment। তার কারণ অনেক সময় দেখতে পাওয়া যায় যে স্পিন অনলি ভ্যালুর সঙ্গে এক্সপেরিমেন্টাল যে ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু সেটা এক্স্যাক্টলি ম্যাচ করে না। সেক্ষেত্রে যদি এরকম হয় যে অরবিটাল কন্ট্রিবিউশন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই ডিফারেন্সটাকে আমরা বলতে পারি দ্যাট মে বি ডিউ টু অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট। তবে এখানে আরো একটা ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যেখানে আইডিয়ালি অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকা সম্ভব নয় সেখানেও আমরা দেখতে পাই যে এক্সপেরিমেন্টাল মানে যেখানে স্পিন অনলি ভ্যালুর সঙ্গে এক্সপেরিমেন্টাল ভ্যালু পুরোপুরি মিলে যাওয়া উচিত সেখানে স্পিন অনলি ভ্যালুর সঙ্গে এক্সপেরিমেন্টাল ভ্যালু পুরোপুরি অনেক ক্ষেত্রে ম্যাচ করে না। তো সেটাকে জাস্টিফাই করার জন্য আমাদের অন্য একটা আসপেক্টের দিকে একটু তাকাতে হবে। প্রথমে আইডেন্টিফাই করা যাক আমরা কোন ধরনের কমপ্লেক্সের কথা এখানে বলার চেষ্টা করি। ধরা যাক একটা নিকেল 2+ আয়ন in octahedral environment. In octahedral environment nickel 2+ it is a D8 system এবং electronic configuration T2G6 Eg2. Since all the orbitals are equally populated, so তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে আমাদের কিন্তু কোন রকম অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট সেখানে চান্স নেই। তার মানে এখানে যেহেতু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে ইন দ্য ইজি অরবিটাল, সো তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য দ্যাট মিন্স n = 2 এর জন্য আমাদের এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্ট যা হওয়া উচিত সেটাই থিওরিটিক্যাল ম্যাগনেটিক মোমেন্ট যা হওয়া উচিত সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করে যাওয়া উচিত।
কিন্তু দেখতে পাওয়া যায় যে এই ধরনের নিকেল 2+ সিস্টেমের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল যে ভ্যালু দ্যাট ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্য থিওরিটিক্যাল ভ্যালু। সো হোয়াই ইট ইজ সো, এটা বুঝতে গেলে আমরা একটু অর্গেল ডায়াগ্রামের দিকে নিকেলের তাকাই। আমরা যদি নিকেলের অর্গেল ডায়াগ্রামের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে রয়েছে 3F এবং 3P, এবং সেটা স্প্লিট করে যেটা জেনারেট করেছে 3A2G, T2G, 3T1G F, this is the 3P state, and this is the 3F state, and this is 3T1G P. আমরা দেখতে পাচ্ছি the ground state is 3A2G, that is singly degenerate, তার কারণ সেটাকে আমরা একরকম ভাবেই সাজাতে পারি যেহেতু। সো তার মানে যেখানে আমাদের A2 হচ্ছে গ্রাউন্ড স্টেট, সেখানে ডেফিনেটলি তাহলে অরবিটাল কন্ট্রিবিউশন থাকবে না, বিকজ দ্যাট ইজ সিঙ্গলি ডিজেনারেট, তাকে একরকম ভাবে সাজানো যেতে পারে, এবং সেটা তখনই হওয়া সম্ভব যদি অরবিটাল গুলো সিমেট্রিক্যালি ফিল্ড আপ হয়। তার মানে হিসেব মতো যে ক্ষেত্রে A2 গ্রাউন্ড স্টেট তাদের ক্ষেত্রে তাহলে আমাদের অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। এই একই ঘটনা ঘটতে পারে ইফ ইট ইজ এ সে কোবাল্ট 2 টেট্রাহেড্রাল কমপ্লেক্স, তাহলে কোবাল্ট 2 টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে একই ধরনের সিচুয়েশন আমরা দেখতে পারি। এখন এইখানে তাহলে গ্রাউন্ড স্টেটের ডেফিনেটলি কোনো অরবিটাল কন্ট্রিবিউশন থাকছে না, তাহলে হোয়াই দ্য এক্সপেরিমেন্টাল, দ্যাট মিন্স মিউ এক্সপেরিমেন্টাল ইজ গ্রেটার দ্যান মিউ স্পিন অনলি। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে যদিও এখানে গ্রাউন্ড স্টেট সেটা হচ্ছে তার অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকছে না, বাট দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট হুইচ ইজ 3T2G, সেটা কোথা থেকে অরিজিনেট করেছে না, আমরা যদি আমাদের পুরনো কথা একটু মনে রাখি তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ অরিজিনেটেড ফ্রম এ ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্ট এক্সাইটেড স্টেট, that is originated from electronic configuration T2G5 Pg3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে T2G অরবিটাল সেটা কিন্তু আনসিমেট্রিক্যালি ফিল্ড, এবং সেখান থেকে আমরা দেখেছি T2G টার্মটা অরিজিনেট করেছিল। সো তাহলে সেখানে কিন্তু আমাদের অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকতে পারে, এবং স্পিন অরবিট কাপলিং has a effect of mixing these two state। যদি আমরা বলেছি যে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিং এর এফেক্ট খুব প্রমিনেন্ট না, দেয়ার মে বি সাম এফেক্ট, এবং আমরা এভাবে ব্যাপারটা ভাবতে পারি যে আমরা ধরে নিচ্ছি যে at the experimental condition or temperature all the molecules belongs to the ground state, but this may not be happen. There may be some molecule যেটা at that temperature gaining sufficient energy go to the excited state, এবং যে মলিকুল গুলো এই এক্সাইটেড স্টেটে ফার্স্ট এক্সাইটেড স্টেটে বিলং করছে তাদের কিন্তু অরবিটাল কন্ট্রিবিউশন টু দা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তাহলে আমাদের যদি অনেকগুলো আমরা যদি যে মলিকুলগুলো নিয়ে কনসিডার করছি তাদের মধ্যে আমরা ধরে নিচ্ছি মেজরিটি অফ দ্য মলিকুল তারা হয়তো গ্রাউন্ড স্টেটে থাকছে, কিন্তু কিছু মলিকুল যারা এক্সাইটেড স্টেটে থাকছে তাদের একটা অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট যেহেতু থাকছে, ফলত যে এক্সপেরিমেন্টাল যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা কিন্তু মিউ স্পিন অনলির চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে আমরা তাহলে মিউ এক্সপেরিমেন্টাল কি করে ক্যালকুলেট করব বা কি এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি। সেখানে আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করি দ্যাট ইজ মিউ এক্সপেরিমেন্টাল ইজ ইকুয়াল টু মিউ স্পিন অনলি ইনটু 1 মাইনাস আলফা ইনটু ল্যামডা বাই 10d3, যেখানে আলফা দিস ইজ এ কনস্ট্যান্ট এবং ইটস ভ্যালু ইজ 2 for E ground term। তার মানে যেখানে E ground term এর জন্য আমরা কনসিডার করছি সেক্ষেত্রে আমাদের এই আলফার ভ্যালুকে 2 ধরতে হবে, আর ইটস ভ্যালু ইজ 4
4 for A2 ground term. তার মানে এই ক্ষেত্রে আমাদের এটা 4 ধরে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ ল্যামডা? Lambda is spin orbit coupling constant, এবং এটার ভ্যালু হোয়াট এভার মেবি দ্য ভ্যালু, আমরা এক্সপেরিমেন্টাল এক্সাক্ট ল্যামডার ভ্যালুর দিকে যাচ্ছি না, কিন্তু আমরা এটুকুনি দেখতে পাই যে ইটস হ্যাভ এ পজিটিভ ভ্যালু when the orbital is less than half filled. And it is negative when the orbital is greater than half filled. And 10dq has its as usual value. So তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে spin orbit coupling has the effect of coupling between the ground and the excited state, এবং that results actually the higher mu experimental value compared to the mu spin only value. So excited state যে মলিকিউলগুলো এক্সিস্ট করছে তাদের যেহেতু অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকছে, ফলত আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যে মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালু দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য মিউ স্পিন অনলি ভ্যালু। সো আমরা যদি এটা আমরা নিকেল কমপ্লেক্সের ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি ঠিকই একইভাবে আমরা যদি একটা কোবাল্ট কমপ্লেক্সের উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে COBr4 2- সেটা has higher mu effective value than COCl4 2-। এখন কোবাল্ট 2+, this is a D7 tetrahedral complex. সো আমরা এর আগে নিকেলের ক্ষেত্রে যে অর্গাল ডায়াগ্রাম দেখলাম, তাহলে অর্গাল ডায়াগ্রামটা কোবাল্ট 2+ টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রেও প্রায় একই রকম হবে, শুধু স্পিন স্টেট গুলো আলাদা হবে। সো তার ক্ষেত্রেও তাহলে গ্রাউন্ড স্টেট হচ্ছে A2G। তার মানে আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী আমরা ভাবি তাহলে মিউ এক্সপেরিমেন্টাল, তার মানে তার আমরা দেখতে পাচ্ছি যে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে কোবাল্ট 2+, দ্যাট মিনস সেটা টেট্রাহেড্রাল সিচুয়েশনে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে E4T2-3। সো অল দ্য অরবিটালস আর ইকুয়ালি পপুলেটেড। আমাদের E লেভেলে 4টে ইলেকট্রন রয়েছে, T2 লেভেলে 3টে ইলেকট্রন রয়েছে। সো তার মানে এখানে অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। সো মিউ এফেক্টিভ শুড বি ইকুয়াল টু মিউ স্পিন অনলি আইডিয়ালি, এবং তার মানে কোবাল্ট সেটা ব্রোমো কমপ্লেক্সই হোক বা ক্লোরো কমপ্লেক্সই হোক, দুক্ষেত্রেই যেহেতু দ্যাট ইনকর্পোরেটস এ কোবাল্ট 2+ আয়ন, তার মানে দুজনের ক্ষেত্রেই মিউ এফেক্টিভ ভ্যালু সমান হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোবাল্ট ব্রোমো কমপ্লেক্সের ক্ষেত্রে মিউ এফেক্টিভ ভ্যালু হায়ার দ্যান দ্য কোবাল্ট ক্লোরো কমপ্লেক্স। তার কারণ কি? তার কারণ এখানেও এক্সাইটেড স্টেটের সঙ্গে গ্রাউন্ড স্টেটের একটা মিক্সিং হয়েছে ডিউ টু স্পিন অরবিট কাপলিং, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালু ইজ গভর্ন বাই মিউ স্পিন অনলি ইনটু 1- এখানে যেহেতু সিন্স ইট ইজ দ্য গ্রাউন্ড টার্ম ইজ A2, তার মানে আমরা একবারে লিখে দিচ্ছি 4 ল্যামডা বাই 10dq। এখন দুটো কমপ্লেক্সের ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেটা সেম, দুটোই কোবাল্ট 2+, সো তার ফলে আমাদের এখানে স্পিন অনলি ভ্যালু দুটোর ক্ষেত্রেই সেম। আচ্ছা, যেহেতু দুটোই কোবাল্ট 2+, সো তার মানে স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্টের ভ্যালুও সেম, তার কারণ দ্যাট ডিপেন্ডস অন দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। কিন্তু যেহেতু সিন্স ইট ইজ এ মোর দ্যান হাফ ফিল্ড সিচুয়েশন, more than half filled,
So lambda is positive, lambda is negative. তার মানে it actually becomes 1 plus 4 lambda by 10 dq. আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি, আমরা জানি যে ব্রোমাইড is weaker field compared to chloride, weaker field ligand. That means 10 dq for bromide is less than 10 dq for chloride. And since lambda is negative, তার মানে it virtually becomes 1 plus 4 lambda by 10 dq. এখন যার ক্ষেত্রে 10 dq ভ্যালু বেশি, তার ক্ষেত্রে 4 lambda by 10 dq এই ভ্যালুটা কম। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিউ এফেক্টিভ এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে মিউ স্পিন অনলি 1 plus 4 lambda by 10 dq, since value of lambda is negative for cobalt 2 plus. এখন 10 dq for chloride is higher than 10 dq for bromide. So 4 lambda by 10 dq of chloride is lesser than 4 lambda by 10 dq of bromide, or 1 plus 4 lambda by 10 dq for chloride is lesser than 1 plus 4 lambda by 10 dq of bromide. তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিউ স্পিন অনলির সঙ্গে ব্রোমাইডের ক্ষেত্রে একটা হায়ার টার্ম সেটা গুণ হচ্ছে, সো অবভিয়াসলি ইট ইজ অবভিয়াস যে মিউ এফেক্টিভের ভ্যালুটাও ব্রোমাইড কমপ্লেক্সের ক্ষেত্রে বেশি হবে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে বাই কনসিডারিং দ্য মিক্সিং অফ দ্য এক্সাইটেড স্টেট, কন্ট্রিবিউশন অফ দ্য এক্সাইটেড স্টেট উইথ দ্য গ্রাউন্ড স্টেট, আমরা কিন্তু হায়ার যে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পাচ্ছি। কেন কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা এক্সপেক্টেড যে মিউ স্পিন অনলি ভ্যালু তার চেয়ে বেশি হচ্ছে, যদিও আইডিয়ালি দেয়ার শুড নট বি এনি অরবিটাল কন্ট্রিবিউশন টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো ডিফারেন্ট কমপ্লেক্স, দুটো ডিফারেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে যেখানে সেম মেটাল আয়ন আমরা ইউজ করছি তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু যে ম্যাগনেটিক মোমেন্ট, effective magnetic moment that is dependent on the ligand or ligand field strength, সেখানে কিন্তু দুটো সেম মেটাল আয়ন হলেও সেক্ষেত্রে কিন্তু দুজনের মিউ ইফেক্টিভ ভ্যালু সেম হচ্ছে না, রাদার তাদের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স থাকছে, কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি হচ্ছে। তার মানে এই মিউ ইফেক্টিভ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট অফ লিগ্যান্ড, যদিও লিগ্যান্ডের ডাইরেক্ট কোনো রোল আমরা অ্যাপারেন্টলি বুঝতে পারিনি ফ্রম দ্য ইকুয়েশন অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট হুইচ ইজ √n into n plus 2, সেখানে কিন্তু শুধুমাত্র আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য মেটাল সেন্টার তার উপর বেস করি আমরা কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট কনসিডার করেছি বা ক্যালকুলেট করেছি, সেখানে লিগ্যান্ডের অ্যাপারেন্ট কোনো রোল আছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু এই ক্যালকুলেশন থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে সেখানে আমাদের কিন্তু লিগ্যান্ডের একটা এফেক্ট থাকছে on the magnetic moment of a complex. So তার ফলে magnetic moment for a complex varies from one ligand to another. যদি different ligand আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা different ভ্যালু পেতেই পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ম্যাগনেটিক মোমেন্ট মেজারমেন্ট gives us another way to characterize a complex, তার কারণ এখান থেকে আমরা একটা কমপ্লেক্স হাই স্পিন না লো স্পিন সেটা বুঝতে পারছি, তার কারণ হাই স্পিন হলে তার ক্ষেত্রে তার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একরকম হবে, লো স্পিন হলে তার নাম্বার অফ ইলেকট্রন একরকম হবে। সো এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে আমরা যদি থিওরিটিক্যাল ম্যাগনেটিক মোমেন্টকে কোরিলেট করাই তাহলে সেটা লো স্পিন না হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করছে সেটা বুঝতে পারবো। লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ আমরা লাস্ট যে এক্সাম্পলটা দেখলাম সেখান থেকে আমরা বলতে পারবো লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ কোথায় কিরকম এক্সার্টেড হচ্ছে ফর দ্য ডিফারেন্ট লাইগ্যান্ড সেটা আমরা বুঝতে পারবো যদি মেটাল সেন্টার সেম থাকে। ফলত এই জায়গাগুলো
কিন্তু আমরা ম্যাগনেটিক মোমেন্ট মেজারমেন্ট থেকে বুঝতে পারবো এবং সেখান থেকে আমরা কমপ্লেক্সটাকে কিন্তু ক্যারেক্টারাইজ করতে পারবো। সো আজকে আমরা এখানেই থামবো। পরের দিন আমরা দেখব আরো কিছু ফেনোমেনা। আজকে আমরা যে সিচুয়েশনগুলো কনসিডার করলাম সেখানে আমরা ধরে নিয়েছি যে বিভিন্ন ম্যাগনেটিক যে ডোমেনে সেখানে যে ম্যাগনেটিক ডাইপোল গুলো তারা একজন একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে না, হুইচ ইজ কল্ড ম্যাগনেটিক্যালি ডাইলিউট সিস্টেম। পরের দিন আমরা দেখবো ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেট কিছু সিস্টেম উদাহরণ, যেখানে ম্যাগনেটিক ডাইপোল গুলো একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করছে এবং তার ফলে ম্যাগনেটিক প্রপার্টির কি চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলো, এবং আরো দু একটা ফিচার অফ দ্য ম্যাগনেটিক সিচুয়েশন যেমন স্পিন ক্রসওভার, সেই জায়গাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো আজকের মতো আমরা এখানেই শেষ করবো।